আমাদের ফার্স্ট সেশনে এর আগের বার আমরা পড়েছিলাম যে অগ্রপিটুইটারি এবং তার হরমোন এবং সেই হরমোন রিলেটেড যে অসুখগুলো আমাদের ছিল, অর্থাৎ সিনড্রোম বলে হরমোন রিলেটেড অসুখকে। তো সেই ডিজিজগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমাদের বাকি ছিল হলো পস্টেরিয়র পার্ট অফ পিটুইটারি বা পশ্চাৎ পিটুইটারি। তো পশ্চাৎ পিটুইটারি থেকে যে হরমোনগুলো তৈরি হয়, এখানে ইয়েলো কালারে দেখানো হয়েছে। এই হরমোনগুলো পশ্চাৎ পিটুইটারি থেকে ক্ষরিত হয়, কিন্তু ওখান থেকে তৈরি হয় না। এই হরমোনগুলো তৈরি হয় হলো আমাদের হাইপোথ্যালামাসে। সেখানে কতগুলো নিউরোসেক্রেটরি সেল থাকে, যাদেরকে আমরা প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াই বা সুপ্রাঅপটিক নিউক্লিয়াই বলি। এই সেলগুলো থেকে বা এই স্নায়ুকোষগুলো থেকে এই হরমোনগুলো তৈরি হয়ে পশ্চাৎ পিটুইটারিতে সঞ্চিত থাকে এবং সেখান থেকে ক্ষরিত হয়। পশ্চাৎ পিটুইটারি থেকে দুটো হরমোন প্রধানত ক্ষরিত হয়। একটা হরমোনের নাম হলো অক্সিটোসিন এবং আরেকটা হরমোনের নাম হলো এডিএইচ বা অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন। এডিএইচের নাম প্রচুরবার আমাদের মাধ্যমিকে অনেকবারই এটার ফুল ফর্ম চাওয়া হয়েছে, এর কাজ চাওয়া হয়েছে। খুবই ইম্পর্টেন্ট হরমোন। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে সবচেয়ে বেশি যদি কেউ এসে থাকে পশ্চাৎ পিটুইটারি থেকে, সেটা হয়েছিল এডিএইচ বা অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন। তো পশ্চাৎ পিটুইটারি হরমোনগুলোর তৈরি হচ্ছে হলো হাইপোথ্যালামাসে, কিন্তু সঞ্চিত এবং ক্ষরিত হচ্ছে হলো পশ্চাৎ পিটুইটারি বা পস্টেরিয়র পার্ট অফ পিটুইটারি থেকে। অক্সিটোসিন এবং এডিএইচ এই দুটো হরমোনই যেহেতু স্নায়ুকোষ থেকে তৈরি হয়েছে, তাই এই দুটো হরমোনকে আমরা নাম দিয়েছি হলো নিউরো হরমোন। আমরা কোশ্চেন ব্যাংকে বারবার দেখব বা মাধ্যমিকে অনেকবার এসেছে যে নিউরো হরমোন বলতে কি বোঝো। তাহলে তখন আমরা লিখব যে পশ্চাৎ পিটুইটারি থেকে ক্ষরিত হরমোন অক্সিটোসিন এবং এডিএইচ এই দুটোকে নিউরো হরমোন বলা হয়। তার কারণ কি, এরা হাইপোথ্যালামাসের নিউরোসেক্রেটরি সেল সেখান থেকে বা স্নায়ুকোষ থেকে ক্ষরিত হয়ে পশ্চাৎ পিটুইটারিতে সঞ্চিত থাকে এবং সেখান থেকে ক্ষরিত হয়। এবার জানবো যে আমরা অক্সিটোসিনের কাজ কি। তো অক্সিটোসিন যে হরমোনটা আছে, এটা একটা প্রোটিন ধর্মী হরমোন বা পলিপেপটাইড হরমোন। আমি প্রথমে বললাম এর নেচার কি, নিউরো হরমোন। অক্সিটোসিন আমাদের বডিতে সবসময় পাওয়া যায় না। তো স্যার আমাদের বডিতে পাওয়া যায় না, সবসময় পাওয়া যায় না, তাহলে কখন পাওয়া যায়? অক্সিটোসিন দেখা যায় যে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে একমাত্র কি হয়, সঞ্চিত হয় এবং তৈরি হয় এবং ক্ষরিত হয়। তো অক্সিটোসিনের কাজ কি? নর্মাল ডেলিভারির ক্ষেত্রে যখন শিশু তার মায়ের গর্ভে আছে, যেটাকে আমরা কি বলি, ইউটেরাস বা জরায়ু। তো সেই ক্ষেত্রে শিশু কি করে, নর্মাল ডেলিভারির ক্ষেত্রে শিশুর মস্তক অংশ নিচের দিকে থাকে এবং দেহের অন্যান্য অংশগুলো উপরের দিকে থাকে। এবং আমরা নাভি দিয়ে মায়ের সাথে এখানে কানেক্টেড ছিলাম, যেটাকে আমরা বলেছিলাম হলো প্লাসেন্টা। তো নর্মাল ডেলিভারির ক্ষেত্রে, নর্মাল মানে যে ক্ষেত্রে সিজার করা হয়নি, সেই ক্ষেত্রে শিশু মাতৃজঠর দিয়ে অর্থাৎ সার্ভিক্স দিয়ে বাইরের দিকে বেরিয়ে আসে। এবার বেরিয়ে আসবে কি করে? তো আমাদের জরায়ুর গাত্রের তিনটে লেয়ার, সবার বাইরে থাকে হলো এপিমেট্রিয়াম, তার মাঝে থাকে হলো মায়োমেট্রিয়াম এবং সবার ভেতরে থাকে হলো এন্ডোমেট্রিয়াম। এপি নয়, এটা হলো পেরিমেট্রিয়াম। পেরি, মায়ো আর এটা হলো এন্ডো। এই মায়োমেট্রিয়াম যেটা মধ্যে যেটা স্তর, এই মাঝের স্তরে কতগুলো পেশি থাকে, এরা অনৈচ্ছিক পেশি। অক্সিটোসিন হরমোন এই অনৈচ্ছিক পেশি সংকোচন করে বাচ্চাকে বাইরের দিকে বেরিয়ে যেতে সাহায্য করে। অর্থাৎ নর্মাল ডেলিভারির ক্ষেত্রে পার্চুরেশন বা যেটাকে আমরা বলি প্রসব ক্রিয়া কী করে, এ নিয়ন্ত্রণ করে। প্রসব বা পার্চুরেশন, এই প্রক্রিয়াকে অক্সিটোসিন কি করছে, নিয়ন্ত্রণ করছে। তো সেই কারণে অক্সিটোসিনের আরেকটা নাম হলো বার্থ হরমোন।
এটা গেল 1 নম্বর কাজ। অক্সিটোসিন তাহলে কি করে, শিশু সন্তানকে জন্ম দিতে কি করছে, সাহায্য করছে। নেক্সট গল্প নিয়ে যে শিশু সন্তান জন্মের পর কি করে। শিশু সন্তান জন্মের পর তার মাতৃদুগ্ধ কি করে, পান করে। তো মাতৃদুগ্ধ পান করবে কি করে, তো মাতৃদুগ্ধের মধ্যে জন্মের আগে মাতৃদুগ্ধে দেখা যায় যে অ্যালভিওলাই বলে, এই অ্যালভিওলাইয়ের মধ্যে ব্রেস্ট মিল্ক চলে আসে। তো অ্যালভিওলাইয়ের মধ্যে ব্রেস্ট মিল্ক চলে আসে, অক্সিটোসিন হরমোনের ক্ষরণের দ্বারাই এই অ্যালভিওলাইয়ের উপরে যে পেশিগুলো থাকে তারা সংকুচিত হয় এবং মাতৃদুগ্ধ কী হয়, ক্ষরিত হয়। তো সেই ক্ষেত্রে বলা হয় যে ছায়া না কাঁদলে মায়েও দুধ দেয় না। তো কথার মানে কি স্যার, যে মাতৃদুগ্ধ ক্ষরণের ক্ষেত্রে অক্সিটোসিনের বিশাল বড় ভূমিকা আছে, এটা মাতৃদুগ্ধ ক্ষরণ করতে কী করে, সাহায্য করে। সেই কারণে গরুর যখন দুধ দোয়ানো হয় সেই ক্ষেত্রে দেখা যায় যে বাছুরকে কাছে নিয়ে আসা হয়েছে। তো বাছুরকে কাছে কেন নিয়ে আসা হয়, বাছুরকে কাছে নিয়ে আসলে পরে তার মায়ের পশ্চাৎ পিটুইটারি থেকে অক্সিটোসিন হরমোন ক্ষরিত হবে এবং মাতৃদুগ্ধ ক্ষরণ হবে। সেই কারণে অক্সিটোসিনের আরেকটা নাম হলো মিল্ক ইজেক্টিং হরমোন। তো এই গেল আমাদের প্রথম যেটা অক্সিটোসিন হরমোন এবং তার কাজ। তো অক্সিটোসিন থেকে আমরা কি কি পড়বো, এটা একটা প্রোটিনিশিয়াস হরমোন বা পেপটাইড হরমোন। একে নিউরো হরমোন বলা হয় কারণ এটা পশ্চাৎ পিটুইটারি নিউরোসেক্রেটরি সেল থেকে ক্ষরিত হয় এবং এটা কি করে, প্রসবের সময় মায়ের জ্বরের সংকোচন ঘটিয়ে শিশু সন্তান প্রসবে কি করছে, সাহায্য করছে, তাই একে বলা হলো বার্থ হরমোন। এবং মাতৃদুগ্ধ ক্ষরণ করতে এটি কি করে, সাহায্য করে, তাই একে বলা হলো মিল্ক ইজেক্টিং হরমোন। নেক্সট হলো আমাদের এডিএইচ। এডিএইচকে আমরা বলি হলো অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এডিএইচও পেপটাইড বা প্রোটিনধর্মী হরমোন। এও স্যার কোথা থেকে ক্ষরিত হচ্ছে, নিউরোসেক্রেটরি সেল, তাই একে আমরা নাম দিয়েছি কি, নিউরো হরমোন। এডিএইচ এর কাজ কি, এডিএইচ হলো যখন আমাদের ব্লাড প্রেশার কমে যাবে, বিপি যখন আমাদের কমে যাবে। বিপি কখন কমে যায়, উপাস করলে পরে, ফাস্টিং করলে পরে দেখা গেল যে আমাদের রক্তে সোডিয়াম আয়ন এবং জল দুটোর পরিমাণ কী হয়ে গেছে, কমে গেছে। তার ফলে আমাদের ব্লাড প্রেশার কমে যেতে পারে, তখন আমাদের একটু ড্রাউজিনেস হয়, মানে ড্রাউজি ভাব আসে। তো স্যার ড্রাউজিনেসটা কী জিনিস, তো ড্রাউজিনেস হলো যে আমাদের একটু ঝিমঝিম ভাব লাগবে, আমরা উপাস করলে পরে দেখবো যে আমাদের মাথা একটু কী করছে, ঘোরাচ্ছে। তো সেই ক্ষেত্রে যদি আমরা একটু রেস্ট নিই তাহলে আমাদের রক্তের মধ্যে এডিএইচ হরমোন ক্ষরিত হবে এবং এই এডিএইচ হরমোন চলে যাবে আমাদের কোথায় যাবে, কিডনিতে। কিডনির গঠনগত বা কার্যগত একক, বৃক্ষের গঠনগত বা কার্যগত এককের নাম কি, নেফ্রন। আমরা ক্লাস 9-এ থাকতে আমরা দেখেছি। তো নেফ্রনের এই অংশটাকে আমরা বলবো দূরবর্ত সংবর্ত নালিকা বা ডিসিটি, আর এই অংশকে বলা হলো সংগ্রাহী নালিকা বা কালেক্টিং ডাক্ট। তো এডিএইচ হরমোন পশ্চাৎ পিটুইটারি থেকে ক্ষরিত হয়ে গিয়ে ডিসিটি এবং সিডি কালেক্টিং ডাক্ট এখানে গিয়ে জলের পুনঃশোষণ বৃদ্ধি করবে, জলের পুনঃশোষণের হার বৃদ্ধি করবে। তার ফলে রক্তে জলের পরিমাণ বেড়ে যাবে এবং আমাদের ব্লাড প্রেশারও বেড়ে যাবে। তাই উপাস করলে পরে আমাদের একটা সময় গিয়ে মাথাটা ঘোরাবে এবং কিছুক্ষণ যদি আমরা রেস্ট নিই তাহলে তার ফলে কী হবে, মূত্র উৎপাদন যেখানে হচ্ছে নেফ্রন, সেখানে গিয়ে ডিসিটি এবং সিডিতে গিয়ে জলের পুনঃশোষণ ঘটবে এবং তার ফলে কী হবে, কিছুক্ষণ পর দেখা যাবে যে ব্লাড প্রেশার আমাদের বেড়ে গেছে। তো এডিএইচ হরমোনের একটা কাজ হলো কি, রক্তচাপ কী করা, বলো বৃদ্ধি করা। নেক্সট হলো
এ আরেকটা ভাবে রক্তচাপ বৃদ্ধি করতে পারে। সে কিভাবে? আমাদের যে রক্তনালীগুলো আছে তাদেরকে সংকোচন করে দিয়ে। এখানে রক্তনালীর ব্যাস দেখা যাচ্ছে যে অনেক বেশি, এখানে রক্তনালীর ব্যাস দেখা যাচ্ছে অনেক কম। তো স্যার ব্যাস যত কি হবে কম হবে, রক্তচাপ তত কি হবে বাড়বেই। তাহলে এখানে বিপি বেশি, এখানে বিপি কম। তো রক্ত নালীর সংকোচন ঘটায় দেখে এর আরেকটা নাম হলো ভ্যাসোপ্রেসিন। তো ভ্যাসোপ্রেসিন কথার মানে কি? বাহ সংকোচক। তো এই কারণে একে নাম দেওয়া হয়েছে কি এডিএইচ বা অ্যান্টিডায়াবেটিক হরমোন বা ভ্যাসোপ্রেসিন। নেক্সট হলো যে আমাদের পরের গ্রন্থির নাম কি স্যার? পরের গ্রন্থির নাম হলো থাইরয়েড। থাইরয়েড গ্রন্থির কাজ কি স্যার? থাইরয়েড গ্রন্থি হলো এর লোকেশনটা খুবই ইম্পর্টেন্ট আমাদের ক্ষেত্রে। আমাদের ষড়যন্ত্র যেটাকে আমরা বলি হলো ল্যারিংস, এটা আমাদের শ্বাসনালী। ষড়যন্ত্রের নিচে ল্যারিংসের ঠিক নিচে শ্বাসনালীর সামনের দিকে এরকম বাটারফ্লাইয়ের মতন কি একটা গ্রন্থি দেখতে পাওয়া যায়, তাকে আমরা নাম দিয়েছি হলো থাইরয়েড গ্রন্থি। তো এইটা কে স্যার? এটা হলো শ্বাসনালী বা যাকে আমরা বলি হলো ট্রাকিয়া। তো গল্প হচ্ছে যে এটাই দেহের সবচেয়ে বড় এন্ডোক্রাইন গ্ল্যান্ড, লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড, দেহের সবচেয়ে বড় সবচেয়ে বৃহৎ অন্তঃক্ষরা গ্রন্থি। দুটো লোব থাকে এবং এই লোবের মাঝখানে বা এই লতিগুলোর মাঝখানে যে কানেক্টর থাকে একে বলা হলো ইসমাস। কোশ্চেন ব্যাংকে থাকে, মাধ্যমিকে প্রশ্নে কোনোদিনও আসবে না। তো এটা কিউবি কোশ্চেন ব্যাংকের কোশ্চেন, যে কোশ্চেন ব্যাংকে দেখা যাবে যে 1 নম্বরের কোশ্চেন দিয়েছে বা 2 নম্বরের কোশ্চেনে দিয়েছে যে ইসমাস কি জিনিস। তো তাহলে ইসমাস কি? থাইরয়েড গ্রন্থি দুটি লতিতে কি বিভক্ত, ডান এবং বাম খণ্ডে। এই ডান এবং বাম খণ্ডের মাঝখানে যে যোজক দেখতে পাওয়া যায় তাকে বলা হয়েছে ইসমাস। ইসমাস কথার অ্যাকচুয়াল অর্থই হলো যোজক। থাইরয়েড গ্রন্থিকে যদি আমরা খুব ভালো মতন কেটে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে থাইরয়েড গ্রন্থির মধ্যে এরকম কতগুলো লোবিউল আছে, এদেরকে বলা হলো থাইরয়েড ফলিকল। তো এদেরকে যদি আমরা কাটি, কেটে নিয়ে মাইক্রোস্কোপের তলায় দেখি তাহলে দেখতে পারবো যে এরকম টাইপের গঠন। তো এটা থাইরয়েড ফলিকল। এই ফলিকলের ভেতর দিকে এখানে জেলি সদৃশ অংশ থাকে, তাদেরকে আমরা বলি হলো কলায়েড। এই কোলয়েডের মধ্যে একটা প্রোটিন পাওয়া যায়, তার নাম হলো থাইরোগ্লোবিউলিন। এই থাইরোগ্লোবিউলিনের সাথেই দুটো হরমোন অ্যাটাচমেন্টে থাকে, একজনের নাম হলো T3, আরেকজনের নাম হলো T4। থাইরয়েড গ্রন্থি থেকে 3টে হরমোন টোটাল তৈরি হয়। তো এই যে কোষগুলো আছে এদেরকে বলা হলো ফলিকিউলার কোষ। এদেরকে বলা হয় ফলিকিউলার কোষ বা ফলিকুলার সেল। এখান থেকে T3 এবং T4 তৈরি হয়। তো থাইরয়েড গ্রন্থির ক্ষরণ যার নিয়ন্ত্রণাধীন তার নাম হলো অগ্রপিটুইটারি থেকে ক্ষরিত TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কি করে? থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে তাকে হরমোন ক্ষরণে সাহায্য করে এবং থাইরয়েড গ্রন্থিকে বড় করতে কি করছে? সাহায্য করছে। তো ফলিকুলার সেল যখন TSH এর উদ্দীপনা পায় তখন T3 এবং T4 ক্ষরণ করে। আমাদের সিলেবাসে T3 নেই, আমাদের সিলেবাসে কেবলমাত্র আছে T4। তাহলে আমরা শুধুমাত্র T4 সম্বন্ধে পড়ব। কোশ্চেন ব্যাংকে T3 আসতে পারে। কোশ্চেন ব্যাংকে আরেকটা কোশ্চেন আসে, এই ফলিকুলার কোষের পেছন দিকে কতগুলো সেল থাকে এরকম, তো এদেরকে কি বলে? এদেরকে বলা হলো প্যারাফলিকুলার সেল।
এখান থেকে আরেকটা হরমোন তৈরি হয়, তার নাম হলো টিসিটি, থাইরোক্যালসিটোনিন। এই হরমোন কি করে, আমাদের অস্থিতে ক্যালসিয়ামের পরিমাণ বৃদ্ধি করতে সাহায্য করে। ব্লাড ক্যালসিয়াম লেভেল লো করে এবং অস্থিতে ক্যালসিয়ামের পরিমাণ বাড়ায়, মানে রক্তে ক্যালসিয়ামের পরিমাণ কমিয়ে দেবে এবং অস্থির মধ্যে ক্যালসিয়ামের পরিমাণ বাড়িয়ে দেবে। ক্যালসিফিকেশন অফ বোনস করে। এটা আমাদের সিলেবাসে নেই, কিন্তু কোশ্চেন ব্যাংকে থাকবে। তাহলে প্যারাফলিকুলার কোষ থেকে ক্ষরিত হরমোনের নাম কি, টিসিটি, যেটা আউট অফ সিলেবাস। এবং আমাদের থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত দুটো হরমোন, ট্রাই আয়োডোথাইরোনিন এবং টেট্রা আয়োডোথাইরোনিনের মধ্যে শুধুমাত্র আমাদের টেট্রা আছে বা T4 আছে, T3 আমাদের সিলেবাসে নেই, এটাও আউট অফ সিলেবাস। গল্প হলে যে স্যার T4 এর আরেকটা নাম আছে, খুব পপুলার নাম আছে। T4 হরমোনকে আমরা নাম দিয়েছিল থাইরক্সিন। তো এই থাইরক্সিন হরমোন তাহলে ক্ষরিত হলো কোথা থেকে, ক্ষরিত হলো থাইরয়েড গ্ল্যান্ড থেকে। কার আন্ডারে ইনফ্লুয়েন্সে ক্ষরিত হলো, TSH, অগ্রপিটুইটারি থেকে ক্ষরিত থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এই থাইরক্সিন হরমোন আমাদের দেহের BMR কি করে, বাড়ায়, BMR নিয়ন্ত্রণ করে, অ্যাকচুয়ালি BMR বৃদ্ধি করে। তার ফলে আমাদের দেহের উষ্ণতা কী পায়, বৃদ্ধি পায়। এবং উষ্ণতা বা তাপ পরিমাপকের এককের নাম কি, তার নাম হলো ক্যালোরি। তো সেই কারণে যেহেতু উষ্ণতা কী করে, আমাদের বৃদ্ধি করে, তাই একে নাম দেওয়া ছিল ক্যালোরি জেনিক হরমোন। মাধ্যমিকে প্রচুরবার এসেছে যে ক্যালোরিজেনিক হরমোন কাকে বলে। তাহলে আমরা কি লিখব, T4 বা থাইরক্সিনকে আমরা কি বলি, ক্যালোরিজেনিক হরমোন বলে থাকি। থাইরক্সিন হরমোন যেটা আছে এ তৈরি হয় কি দিয়ে, থাইরক্সিন হরমোন তৈরি হলো টাইরোসিন নামক অ্যামিনো অ্যাসিড দিয়ে। কীভাবে তৈরি হয়, দুটো টাইরোসিন মলিকুল এভাবে লেগে যায়, টাইরোসিন, এবং যদি 4টে আয়োডিন এর সাথে যুক্ত থাকে তখনই তাকে নাম দেওয়া হয়েছিল T4 বা থাইরক্সিন। তো একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, যে থাইরয়েড গ্রন্থি যেটা আছে এর হরমোন ক্ষরণ অবভিয়াসলি TSH দ্বারা নিয়ন্ত্রিত, কিন্তু এর হরমোন ক্ষরণটা ইনফ্লুয়েসড হয় হলো আমাদের রক্তে আয়োডিনের উপর ডিপেন্ড করে। তাহলে আয়োডিন is very essential for the normal secretion of the thyroid gland. Why sir? তো কেন স্যার, তার কারণ হলো এই যে আয়োডিন, থাইরক্সিন হরমোন তৈরি করতে আয়োডিন কি করে, সাহায্য করে। যদি 4টে থাকলো তাহলে T4, আর একটাকে যদি আমি ঢেকে দিই তাহলে কটা আছে, 3টে আছে, তাহলে তখন কি হয়ে যাবে, T3 is more potent than the T4। কথার মানে কি, T3 T4 এর তুলনায় অনেক বেশি শক্তিশালী, কিন্তু T3 খুব কম পরিমাণে তৈরি হয়। নর্মালি যদি আমাদের ব্লাডের মধ্যে টেস্ট করা হয় তাহলে দেখা যাবে যে T4ই কী করছে, পাওয়া যাচ্ছে। তো থাইরক্সিন হরমোনের কাজ কি, একটা কাজ আমি বলে দিয়েছি অলরেডি, যে আমাদের BMR কি করে, বৃদ্ধি করে, সে কারণে একে আমরা কি বলেছি, ক্যালোরিজেনিক হরমোন। 2 নম্বর কাজ, এ আমাদের ব্লাড গ্লুকোজ লেভেল কি করে, বৃদ্ধি করে। 3 নম্বর কাজ, RBC তৈরি বা সিনথেসিস অফ RBC, আমাদের রক্তে RBCর পরিমাণ বৃদ্ধি করতে কি করে, সাহায্য করে। 4 নম্বর খুবই এসেনশিয়াল কাজ, তার নাম হলো বিকাশ। তো স্যার কিসের বিকাশ, মস্তিষ্কের বিকাশ। এই হরমোন আমাদের মস্তিষ্কের বিকাশ নিয়ন্ত্রণ করে এবং দৈহিক বৃদ্ধিও কি করে, নিয়ন্ত্রণ করে। ক্লিয়ার? তো এই হরমোনের এই হলো কি আমার প্রধান কাজ আমাদের। নেক্সট অল্প যে থাইরক্সিন হরমোন যেটা আছে এর কিছু ডিজিজ আছে। এই হলো থাইরয়েড গ্ল্যান্ড। তো দেখা গেল যে কারো থাইরক্সিনের পরিমাণ
বেশি। কখন বেশি স্যার? নর্মাল কন্ডিশনে বেশি হয়ে গেছে। তো তার ফলে যে রোগটা হবে তাকে আমরা বললো এক্সোপথ্যালমিক গয়ট্রি। আমি আগের দিন হয়তো বা বলেছিলাম যে এক্সোপথ্যালমিক গয়ট্রির ক্ষেত্রে কি দেখা যাবে, যে আমাদের চোখটা যেটা আছে এটা ঠিকরে বাইরের দিকে বেরিয়ে আছে, এরকম বড় বড় চোখ হবে এবং এরা খুব বদরাগী হবে। তো কেন বেশি হয়েছে স্যার? থাইরক্সিন বেশি হওয়ার একটা প্রধান কারণ হতে পারে যে রক্তে TSH এর পরিমাণ কী হয়ে গেছে, বেড়ে গেছে। তার ফলে এই গ্রন্থিটাও দেখা যাবে একটু ফুলে যাবে, তাহলে এদের গলা ফুলে যাবে, চোখটা ঠিকরে বাইরের দিকে বেরিয়ে আসবে এবং রক্তে দেখা যাবে থাইরক্সিনের পরিমাণ বেড়ে গেছে। তাই এই রোগের নাম হবে এক্সোপথ্যালমিক গয়ট্রি। এক্সো কথা মানে বাইরের দিকে, থ্যালমিক গয়ট্রি কথা মানে কি, থ্যালমিক কথা মানে হলো চোখ, চোখটা বাইরের দিকে ঠিকরে বেরিয়ে থাকবে। এবার দেখা গেল যে কারো রক্তের মধ্যে আয়োডিন কম, ব্লাড আয়োডিন লেভেল কম আছে। ব্লাড আয়োডিন লেভেল যদি কম থাকে রক্তের TSH এর পরিমাণ বাড়বে, কিন্তু আয়োডিনের অভাবে I2 এর অভাবে T4 বা থাইরক্সিন কমে যাবে। তখন কী হবে, তখন আমাদের গলাটা ফুলে যাবে। অর্থাৎ আমরা ক্লাস 7-এ থাকতে পড়েছিলাম যে আমরা যদি খাবারের মধ্যে নর্মাল আয়োডিন যদি না খাই তাহলে আমাদের গলা ফুলে যাবে এবং তার ফলে যে রোগ হবে তাকে আমরা নাম দিয়েছিলাম হলো সিম্পল গয়ট্রি বা সাধারণ গলগণ্ড। এবার থাইরক্সিনের ক্ষরণ দেখা গেল যে শৈশব অবস্থায় কম। শৈশবে থাইরক্সিন কম, ক্ষরণ কমে গেছে। তো সেই ক্ষেত্রে কি রোগ হবে? সেই ক্ষেত্রে রোগ হবে হলো ক্রেটিনিজম। খুবই ইম্পর্টেন্ট, ভীষণই, মাধ্যমিকে প্রচুরবার এসেছে। ক্রেটিনিজমের কারণ কি? তো ক্রেটিনিজমের কারণ কি স্যার? ক্রেটিনিজমের কারণ কি? শৈশব অবস্থাতে থাইরক্সিনের পরিমাণ কী যাবে, কমে যাবে। আমি কাজের মধ্যে বলেছিলাম যে থাইরক্সিন কি করে, থাইরক্সিন আমাদের মস্তিষ্কের বিকাশ নিয়ন্ত্রণ করে এবং দৈহিক বৃদ্ধিতে কী করে, সাহায্য করে। তো দেখা যাবে যাদের শৈশব অবস্থাতে কি আছে, থাইরক্সিনের পরিমাণ কমে গেছে, তাদের ক্রেটিনিজম হবে। এরা একটু হাবাগোবা টাইপের হবে। হাবাগোবা মানে এদের বুদ্ধির বিকাশ ঠিকঠাক হবে না, কথা বলার মধ্যে জড়তা দেখা যাবে, দৈহিক বৃদ্ধি ঠিকঠাক ঘটবে না। এবার আমরা প্রকৃতিতে দেখেই থাকি কিছু লোক তারা একটু হাইপার অ্যাক্টিভ হয়, আবার কেউ কেউ আছে যারা একটু লেস অ্যাক্টিভ হয় বা যাদেরকে আমরা বলি হলো স্লাগিশ। তো স্যার তার কারণ কি? প্রাপ্তবয়স্ক। প্রাপ্তবয়স্ক যদি হয় তাদের দেখা গেল থাইরক্সিন কম। সেই ক্ষেত্রে যে রোগটা হবে তাকে আমরা বললাম মিক্সিডিমা। ও তো স্যার প্রাপ্তবয়স্কদের থাইরক্সিন কম হলে মিক্সিডিমা, হ্যাঁ। এই ক্ষেত্রে কী হবে, এই ক্ষেত্রে যে রুগী বা যার যে সিনড্রোমটা মিক্সিডিমা সিনড্রোমটা দেখা যাবে, তার দেখা যাবে যে সে অল্প খাচ্ছে কিন্তু তা সত্ত্বেও সে মোটা হচ্ছে, কিছুতেই তার ওজন কি করা যাচ্ছে, কমানো যাচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে ওবেসিটি দেখা যাবে, অবভিয়াসলি ওবেসিটি হবে এবং এর নেচার কী হবে, স্লাগিশ। স্লাগিশ মানে অলসতা এর মধ্যে পরিপূর্ণ রূপে দেখা যাবে। গল্প হলো যে থাইরক্সিন হরমোন এর আরেকটা কাজ সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা আমাদের খুব আসে কোশ্চেন ব্যাংকের মধ্যে, কোশ্চেন ব্যাংকে আসে, মাধ্যমিকে আজ পর্যন্ত আসেনি। তো তার নাম কি স্যার? ব্যাঙাচি থেকে ব্যাং। ইয়েস, এই থাইরক্সিন হরমোনই ব্যাঙাচিকে ব্যাঙে পরিণত করতে সাহায্য করে। তাহলে ব্যাঙাচির যদি আমি থাইরয়েড গ্রন্থি কেটে বাদ দিয়ে দিই তাহলে দেখা যাবে যে সে কোনোদিনই আর ব্যাঙে পরিণত হতে পারবে না। তো
তো কিছু কোশ্চেন এখান থেকে আমরা একটু জেনে নিই কী কী আসতে পারে। তো এই যে আপার অ্যারো দেওয়া আছে, এই আপার অ্যারোগুলোকে খুব ভালো মতন আপার অ্যারো আর লোয়ার অ্যারোগুলোকে বুঝতে হবে আমাদের। তো যখনই আপার অ্যারো থাকবে তার মানে বুঝতে হবে যে এটাকে বোঝাচ্ছে হলো হাইপার, ইয়েস হাইপার সিক্রেশন, এটা দিয়ে কোশ্চেন থাকবে। হাইপার সিক্রেশন অফ থাইরক্সিন, তার ফলে কি হতে পারে এক্সোপথ্যালমিক গয়ট্রি। হাইপোসিক্রেশন অফ থাইরক্সিন ডিউ টু লেস অ্যামাউন্ট অফ আয়োডিন ইন ব্লাড, আয়োডিনের রক্তে আয়োডিনের মাত্রা কমের জন্য থাইরক্সিনের পরিমাণ কমে গেল, তার জন্য কি রোগ হবে? সিম্পল ব্যাপার। থাইরক্সিন কম কোন অবস্থায়? শৈশব অবস্থায়। তো কমকে আমরা কি বলবো? হাইপোসিক্রেশন অফ থাইরক্সিন ইন অ্যাডোলেসেন্ট অর প্রি অ্যাডোলেসেন্ট চাইল্ড বা চাইল্ডের যদি দেখা যায় তখন তাকে আমরা কি বলবো? যে রোগটা হবে ক্রেটিনিজম। আর যদি আফটার অ্যাডোলেসেন্স বা অ্যাডাল্টহুডে গিয়ে কি দেখা যাচ্ছে যে হাইপোসিক্রেশন অফ থাইরক্সিন মানে থাইরক্সিনের পরিমাণ কমে গেছে, তাহলে দেখা যাবে মিক্সিডিমা। আমরা পিটুইটারি হরমোন যেটা পড়েছিলাম এডিএইচ, এরও একটা রোগ ছিল। দেখা গেল যে কারোর মধ্যে এডিএইচ হরমোনের সিক্রেশন কমে গেছে। যদি এডিএইচ এর সিক্রেশন কমে যায় তাহলে কি হবে? মূত্রে জলের পরিমাণ বেড়ে যাবে। তো স্যার এডিএইচ এর সিক্রেশন কমে যাওয়াকে কি বলে? হাইপো সিক্রেশন অফ এডিএইচ অ্যান্টিডায়াবেটিক হরমোন। এবং এই মূত্রে জলের পরিমাণ বেড়ে গেলে এর পলিইউরিয়া দেখা যাবে। পলিইউরিয়া মানে বারবার মূত্র ত্যাগ করতে যাবে। কোনো কোনো বইয়ে লেখা থেকে 10 থেকে 15 লিটার দিনে মূত্র ত্যাগ করবে, কোনো কোনো বইয়ে লেখা আছে 25 থেকে 30 লিটার। তো মোটামুটি এরা অ্যারাউন্ড 20 থেকে 25 লিটারের মতন মূত্র রোজ ত্যাগ করবে। তো স্যার এত মূত্র, ইয়েস, এই জন্য এদের প্রচুর পরিমাণে জল খেতে হবে। তো এদের জল তৃষ্ণার পরিমাণ অনেক বেশি। তো যেহেতু অনেকবার মূত্র ত্যাগ করে তাই এর নাম হয়েছিল পলিইউরিয়া। আর যেহেতু অনেকবার জল খাবে মানে জল তৃষ্ণার হারও বেশি, তাই একে বলে পলিডিপসিয়া। আর মূত্রেও লঘু প্রকৃতির হবে, যেরকম মানুষের মূত্রের মধ্যে লবণের পরিমাণ বেশি থাকে, এদের মূত্রে সোডিয়াম ক্লোরাইড থাকবেই না। তো তাই তাকে আমরা বলছি হলো ডাইউরেসিস। তো এর ফলে যে রোগটা হয় তাকে আমরা বলি হলো শর্করাবিহীন বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডাস। তো অনেকে কনফিউজড হয়ে যায় যে স্যার মনে থাকে না ডায়াবেটিস ইনসিপিডাস আর ডায়াবেটিস মিলিটাস। তো আমি মনে রাখার জন্য একটা সূত্র বলি যে ইনসুলিন যদি থাকে তাহলে ইনসিপিডাস হবে না, কারণ ওখানে ইনস আছে, সে কারণে ইনসিপিডাস হবে না। আর যেহেতু এখানে এডিএইচ আছে তাই এটা ডায়াবেটিস ইনসিপিডাস। তাহলে ইনসিপিডাস কখন হবে? ইন অ্যাবসেন্স অফ ইনসুলিন। তো এডিএইচ হরমোনের অভাবে যে ডায়াবেটিসটা হয় তার ফলে কি আমাদের মূত্রের পরিমাণ তো বাড়ে, কিন্তু মূত্রের মধ্যে কোনো প্রকারের গ্লুকোজ বা শর্করা পাওয়া যাবে না। তো পশ্চাৎ পিটুইটারি এবং থাইরয়েড গ্ল্যান্ড খুবই ইম্পর্টেন্ট মাধ্যমিকের পার্সপেক্টিভের ভিউ থেকে। এই জন্য ভালো মতন পড়বা, রিলেটেড ডিজিজ পড়বা ভালো মতন, পড়ে ক্লাসে নেক্সট ডিসকাশনে আমরা প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব।